আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে। আসন্ন 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন এক উত্তপ্ত এবং চরম অনিশ্চিত পরিস্থিতি বিরাজ করছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ওঠা অভিযোগগুলো ততই চাঞ্চল্যকর হয়ে উঠছে। বিশেষ করে ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামীর মতো বড় দলগুলো যখন একই সুরে কমিশনের উপর অনাস্থা প্রকাশ করছে, তখন সাধারণ ভোটারদের মনে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক যে শেষ পর্যন্ত আদৌ কি একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি থাকতেই এনসিপি নেতা আসিফ মাহমুদের একটি ঘোষণা রাজনৈতিক মহলে যেন বোমার মতো ফেটেছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে এনসিপি এই নির্বাচনে অংশ নেবে কিনা তা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হওয়া একটি নতুন রাজনৈতিক শক্তির পক্ষ থেকে এ ধরনের ঘোষণা আসা মানেই হল পরিস্থিতির চরম অবনতি। আসিফ মাহমুদের অভিযোগের মূল লক্ষ্য হল নির্বাচন কমিশন। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে কমিশন নির্দিষ্ট কিছু ব্যক্তি এবং দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে। কমিশনের প্রতি এই অনাস্থার পারদ যে এত দ্রুত তুঙ্গে উঠবে তা সম্ভবত কমিশনের কর্তা ব্যক্তিরাও ভাবতে পারেননি। বিশেষ করে আপিল শুনানির সময় ঘটে যাওয়া একটি ঘটনাকে আসিফ মাহমুদ সাজানো নাটক বলে অভিহিত করেছেন, যা পুরো বিচারিক প্রক্রিয়াকেই প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। সেই নাটকীয় ঘটনার বর্ণনা দিয়ে আসিফ মাহমুদ দাবি করেছেন যে শুনানির মাঝখানে হঠাৎ করেই 15 মিনিটের একটি বিরতি নেওয়া হয়েছিল, কিন্তু সেই 15 মিনিট শেষ পর্যন্ত 1.5 ঘন্টায় গিয়ে ঠেকে। এই দীর্ঘ সময় বন্ধ দরজার ওপাশে আসলে কি ঘটছিল তা নিয়ে জনমনে বড় ধরনের রহস্য তৈরি হয়েছে। এনসিপি অভিযোগ করেছে ঠিক সেই সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে কমিশন গোপনে বৈঠক করেছে, আর সেই বৈঠকের পরই যখন রায় ঘোষণা করা হয় তখন তার কোনো সাধারণ বিচারিক রায় হিসেবে থাকেনি, বরং এনসিপির কাছে তা হয়ে ওঠে একটি ফ্যাব্রিকেটেড বা সাজানো চিত্রনাট্য। চট্টগ্রামের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর উদাহরণ টেনে এনসিপি যে দাবি করেছে তা অত্যন্ত গুরুতর। তারা বলছে প্রথমে একজন কমিশনার প্রার্থিতা বাতিলের কথা বললেও পরক্ষণেই পাশের জনের সাথে ফিসফিস করে কথা বলে সেই রায় বদলে দেন এবং তাকে বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করেন। আইনের এ ধরনের নমনীয় ব্যাখ্যা দেখে আসিফ মাহমুদ হতাশ হয়ে বলেছেন যে কমিশন মানুষের আস্থা অর্জনের সুযোগ পুরোপুরি হারিয়েছে। সোমবার তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে নির্বাচনে থাকবে কিনা, আর সেই ঘোষণা নেতিবাচক হলে তা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য এক বিশাল ধাক্কা হবে। আশ্চর্যের বিষয় হল এনসিপি যাদের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ তুলছে সেই বিএনপিও কিন্তু এই নির্বাচন কমিশনের কার্যক্রমে মোটেই সন্তুষ্ট নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কমিশনের স্বচ্ছতা নিয়ে বেশ কিছু গুরুতর এবং চাঞ্চল্যকর প্রশ্ন তুলেছেন। বিএনপির অভিযোগের কেন্দ্রে রয়েছে এবারই প্রথম চালু হওয়া পোস্টাল ব্যালট এবং প্রশাসনের নির্লজ্জ পক্ষপাতিত্ব। ফখরুল দাবি করেছেন যে পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান এবং কাগজের ভাঁজ করার যে পদ্ধতি রাখা হয়েছে তাতে প্রতীকটি আড়ালে চলে যাচ্ছে। বিএনপি মনে করছে এটি কোনো টেকনিক্যাল ভুল নয়, বরং একটি সূক্ষ্ম কারচুপির অংশ যাতে ভোটাররা ধানের শীষ সহজে খুঁজে না পায়। এর বাইরে ভোটারদের এনআইডি এবং মোবাইল নম্বর সংগ্রহের যে বিতর্কিত প্রক্রিয়া শুরু হয়েছে তা নিয়েও বিএনপি ক্ষুব্ধ। তাদের মতে প্রশাসন পুরোপুরি নিরপেক্ষতা হারিয়েছে এবং মাঠের পরিবেশ মোটেও সমতলে নেই। বিএনপি এবং এনসিপির এই ত্রিমুখী অসন্তোষের আগুনে ঘি ঢালছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগগুলো আরও বেশি সুনির্দিষ্ট। জামায়াত মনে করছে প্রশাসন ধীরে ধীরে একটি বিশেষ রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে, যেখানে তাদের ইঙ্গিত স্পষ্টতই বিএনপির দিকে। জামায়াতের দাবি মাঠ পর্যায়ের এসপি এবং ডিসিরা নিরপেক্ষতার লেশমাত্র দেখাচ্ছেন না। একটি নির্দিষ্ট দলের শীর্ষ নেতাদের যেভাবে রাষ্ট্রীয় প্রোটোকল এবং নিরাপত্তা দেওয়া হচ্ছে তা অন্যান্য দলগুলোর জন্য চরম বৈষম্যমূলক। জামায়াত হুঁশিয়ারি দিয়ে বলেছে এই বৈষম্য দূর করা না হলে জাতি একে পক্ষপাতমূলক অপরাধ হিসেবেই গণ্য করবে। তারা প্রধান উপদেষ্টার কাছে নালিশ জানিয়েছে এবং একই সাথে সিসি ক্যামেরা স্থাপনের দাবি তুললেও মাঠ প্রশাসনের আচরণ না বদলালে ক্যামেরার মাধ্যমে কতটা স্বচ্ছতা নিশ্চিত হবে তা নিয়ে তারা সন্দিহান। নির্বাচনী ময়দানে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বিএনপি এবং জামায়াতের এই হাহাকার কেবল মৌখিক কোনো রাজনৈতিক কৌশল নয়, বরং এর পেছনে রয়েছে মাঠ প্রশাসনের গভীর মেরুকরণ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে ফুটে উঠেছে এক ধরনের প্রশাসনিক স্থবিরতা, যেখানে রিটার্নিং অফিসার থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের পুলিশ কর্মকর্তারাও নির্লিপ্ত ভূমিকা পালন করছেন। বিশেষ করে পোস্টাল ব্যালটের ডিজাইন নিয়ে বিএনপির যে অভিযোগ তা ডিজিটাল কারচুপির এক নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে। তাদের দাবি ব্যালট পেপার এমনভাবে তৈরি করা হয়েছে যে ধানের শীষের ওপর ভাঁজ পড়লে ভোটারদের পক্ষে সেটি শনাক্ত করা কঠিন হয়ে যায়।
অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়েছে। তারা বলছে বর্তমান মাঠ প্রশাসন জুলাই বিপ্লবের চেতনা ধারণ করার বদলে একটি বিশেষ রাজনৈতিক বলয়ের তলবিবাহক হিসেবে কাজ করছে। এসপি এবং ডিসিদের পক্ষপাতমূলক আচরণ ভোটার দিন সাধারণ ভোটারদের কেন্দ্রে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। যদি প্রশাসন নিরপেক্ষ না হয় এবং ভোটারদের মনে এই বিশ্বাস জন্মে যে তাদের ভোট কোনো পরিবর্তন আনবে না, তাহলে এই নির্বাচনের বৈধতা শুরুতেই হোঁচট খাবে। মাঠ পর্যায়ে যদি সকল প্রার্থীর জন্য সমান নিরাপত্তা এবং প্রচারের সুযোগ নিশ্চিত না করা যায়, তাহলে 12ই ফেব্রুয়ারির ভোট কেবল একটি আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই হবে না। তবে এবারের নির্বাচনের সবচেয়ে বড় কেলেঙ্কারি বা বোমাটি ফেটেছে দেশের বাইরে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের জন্য বরাদ্দ করা পোস্টাল ব্যালট নিয়ে। বাহরাইন এবং সৌদি আরব থেকে যেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তা দেখে যে কেউ চমকে উঠতে বাধ্য। বাহরাইনের একটি ভিডিওতে দেখা গেছে একটি ব্যক্তিগত বাসায় বসে প্রকাশ্যে বিপুল পরিমাণ ব্যালট পেপারের খাম খোলা হচ্ছে এবং গণনা করা হচ্ছে। অভিযোগ উঠেছে যে স্থানীয় জামায়াত নেতারা এই প্রক্রিয়ার সাথে জড়িত, যদিও কেন্দ্রীয়ভাবে তারা এটি অস্বীকার করেছে। কিন্তু ভিডিওতে যখন কাউকে বলতে শোনা যায় যে ভিডিও করিয়েন না, ফেসবুকে ছাড়িয়েন না, তাহলে পোস্টাল ভোট বন্ধ হয়ে যাবে, তখন আর বুঝতে বাকি থাকে না যে সেখানে পর্দার পেছনে বড় কোনো জালিয়াতি চলছে। সৌদি আরবেও একজনের কাছে শত শত ব্যালট পেপার পৌঁছে যাওয়ার খবর পাওয়া গেছে। প্রবাসীরা যেখানে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে আনন্দিত হওয়ার কথা ছিল, সেখানে তারা এখন দেখছেন তাদের ভোটাধিকার নিয়ে এক মহোৎসব চলছে। মধ্যপ্রাচ্যের এই ব্যালট কেলেঙ্কারি প্রবাসীদের দীর্ঘদিনের লালিত স্বপ্নকে এক নিমিষে দুঃস্বপ্নে পরিণত করেছে। বছরের পর বছর রেমিটেন্স পাঠিয়ে দেশের চাকা সচল রাখা এই মানুষগুলো যখন প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলেন, ঠিক তখনই জালিয়াতির এমন নির্লজ্জ মহোৎসব তাদের দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করছে। বাহরাইন এবং সৌদি আরবের ভিডিওগুলো কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু ক্লিপ নয়, বরং এগুলো নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণহীনতার জীবন্ত দলিল। যখন শত শত ব্যালট পেপার কোনো ভোটারের কাছে না পৌঁছে নির্দিষ্ট কিছু দলীয় এজেন্টের হাতে চলে যায়, তখন সেই ভোটের ফলাফল যে আগে থেকেই নির্ধারিত তা আর বলার অপেক্ষা রাখে না। বিএনপি এই ঘটনাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখলেও সাধারণ মানুষের কাছে এটি একটি পদ্ধতিগত ব্যর্থতা। পররাষ্ট্র উপদেষ্টার রাজনীতিতে পারফেক্ট মানুষ নেই এমন মন্তব্য মূলত সরকারের অসহায়ত্বকেই প্রকাশ করে, যা অপরাধীদের আরও উৎসাহিত করছে। প্রবাসে যদি এই ব্যালটের তুঘলকি কাণ্ড না থামানো যায়, তাহলে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। এই জালিয়াতি কেবল একটি ভোট চুরি নয়, বরং এটি রাষ্ট্রের পবিত্র আমানত নিয়ে ছিনিমিনি খেলার নামান্তর, যা নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকে আন্তর্জাতিকভাবেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব অভিযোগের যে প্রতিক্রিয়া এসেছে তা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। ইসি সচিব যখন বাহরাইনের ব্যালট কেলেঙ্কারিকে হোস্টেল লাইফের চিঠির সঙ্গে তুলনা করেন, তখন তা সাধারণ মানুষের কাছে তামাশার মতো শোনায়। রাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল একটি নথি বা ব্যালট পেপারকে হোস্টেলের ব্যক্তিগত চিঠির সমতুল্য মনে করা কমিশনের দায়িত্বশীলতা নিয়েই প্রশ্ন তোলে। 160টি ব্যালট এক বক্সে রেখে আসা এবং তা প্রবাসীরা নিজেদের মধ্যে ভাগ করে নেবে, কমিশনের এমন সরল ব্যাখ্যা কোনোভাবেই একটি স্বচ্ছ নির্বাচনের মানদণ্ড হতে পারে না। যদিও প্রধান নির্বাচন কমিশনার আল্লাহর ওপর ভরসা রেখে সঠিক কাজ করার কথা বলছেন, কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে যে সব দলের আস্থা এখন শূন্যের কোঠায়। সবশেষে বলা যায় 12ই ফেব্রুয়ারির নির্বাচন এখন এক অনিশ্চিত অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। একদিকে এনসিপি নির্বাচন বয়কটের হুমকি দিচ্ছে, অন্যদিকে বিএনপি এবং জামায়াত প্রশাসনের পক্ষপাতিত্বের বিরুদ্ধে সোচ্চার। মাঠ পর্যায়ে ছাত্রদল ইসি ভবন ঘেরাও করার মতো কর্মসূচি দিচ্ছে। এর সাথে যোগ হয়েছে প্রবাসের ব্যালট কেলেঙ্কারি। এই সব কিছুর প্রভাব নির্বাচনের ওপর পড়বে ভয়াবহভাবে। যদি জুলাই গণ অভ্যুত্থানের প্রধান অংশীদার দলগুলো বা প্রভাবশালী রাজনৈতিক দলগুলো এই কমিশনের অধীনে নির্বাচনের শেষ পর্যন্ত না থাকে, তাহলে সেই নির্বাচনের নৈতিক ভিত্তি ধসে পড়বে। আন্তর্জাতিক মহলেও এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। সংঘাত এবং আস্থাহীনতার এই পরিবেশে ভোটাররা কতটা কেন্দ্রে যাবেন তা নিয়েও বড় ধরনের সংশয় আছে। সব মিলিয়ে 12ই ফেব্রুয়ারির নির্বাচন কি বাংলাদেশের ইতিহাসে আরও একটি কলঙ্কিত অধ্যায় হতে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে কমিশন এবং সরকার সব দলের আস্থা ফিরিয়ে আনতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। তবে বর্তমান লক্ষণগুলো কোনোভাবেই একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের শুভ ইঙ্গিত দিচ্ছে না।